বুকে কারো হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল তৃষার। চোখ খুলে কেউ একজন তৃষার উপর ঝুঁকে আছে দেখে হৃৎস্পন্দনের হার এত বেশি বেড়ে গেল যে মনে হচ্ছে ভয়ে হৃৎপিণ্ডটা এক্ষুনি ফেটে যাবে, চিৎকার দিতে যাবে। এমন সময় তৃষার উপর ঝুঁকে পড়া ব্যক্তি হাত দিয়ে তৃষার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আরে আমি। তুমি চিৎকার করলে প্রেমিকার প্রেমের মধু খেতে এসে পাবলিকের ধোলাই খেয়ে হাসপাতালে যেতে হবে। ড্রিমলাইটের মৃদু আলোয় চোখ বড় বড় করে ঝুঁকে পড়া ব্যক্তির চেহারা দেখে তৃষার বোঝার চেষ্টা করছে, কণ্ঠ শুনে যাকে মনে হচ্ছে আসলেই সেই কিনা। এক হাত দিয়ে সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বালানোর চেষ্টা করল তৃষা, কিন্তু বিদ্যুৎ থাকতেও টেবিল ল্যাম্প জ্বলল না। আরও ভালো করে দেখে মুখের উপর থেকে হাত ঠেলে সরিয়ে ফিসফিস করে তৃষা বলল, আকাশ তুমি এত রাতে আমার ঘরে? আকাশ ফিসফিস করে বলল, ভালোবাসি তোমায়, যাব কি অন্য কারো কাছে? আকাশ, তাই বলে এভাবে? এভাবে নয়তো কিভাবে তৃষা? আকাশ, বিয়ের আগে কোনোভাবে এতটা কাছাকাছি আসা ঠিক নয়, কিন্তু মন তো তোমায় কাছে পেতে ব্যাকুল তৃষা। তোমায় মন ভরে আদর করার ইচ্ছেটা আমায় পাগল করে তুলেছে যে। এভাবে এমন প্রবল ইচ্ছে নিয়ে দিন অতিবাহিত হতে থাকলে আমি পাগল হয়ে যাব। তাই ভুল হলেও এই ভুলটা আমি জেনে শুনেই করতে এলাম, নয়তো হতাশায় মরে যাব তৃষা। তাই বলে তুমি আমার বুকে হাত দিবা আকাশ? এটা কোনোদিন কল্পনা করতে পারিনি তৃষা। তোমার সবটাই তো আমার, তুমিই তো আমার। শুধু বিয়ের জন্য আর কতদিন দূরে সরে থাকা যায় বলো? বিয়ে তো আমরা করবই, তার আগে তোমাকে একান্তে কাছে পেতে ইচ্ছে হলো, কি করব বলো? তাই বলে বিয়ের আগে এসব? চুপ করো তৃষা। বিয়ের পরে যেটা হবে ইচ্ছার প্রবল চাপে, সেটা এখন হলে দোষের কি? আর কেউ তো জানবে না, শুধু তুমি আর আমি। না, একদম এসব হবে না বলে দিচ্ছি আকাশ। তৃষার কথা শেষ হবার আগেই আকাশের ঠোঁট ঝাঁপিয়ে পড়ল তৃষার ঠোঁটে। কিছুক্ষণ আকাশকে সরিয়ে দেবার চেষ্টা করে জৈবিক চেতনার কাছে হার মানতে বাধ্য হলো তৃষা। এবার আকাশের ঠোঁটের স্পর্শ বেশ উপভোগ করছে সে। জীবনে প্রথম একান্তে কারো স্পর্শে নিজের বিবেক বুদ্ধি হারিয়ে মুহূর্তগুলো খুব মধুময় মনে হচ্ছে তৃষার। অন্যরকম এক ভালো লাগায় ভাসতে শুরু করেছে তৃষার দেহমন, এবং অজানা এক উত্তেজনায় পুরো শরীরটা কিছু পাবার আশায় মৃদু কাঁপছে। আকাশ আবারও আলতো করে তৃষার স্তনে হাত রাখল, কিন্তু আশ্চর্যের বিষয়, এবার আর তৃষা বারণ করতে পারল না। কোনো এক অজানা ভালো লাগার বশে আকাশের স্পর্শ পেতে তৃষার দেহমন আরও ব্যাকুল হয়ে উঠল। তৃষাও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে এই মুহূর্তের সবটুকু উপভোগ করছে। শরীরের বিভিন্ন স্থানে আকাশের হাতের স্পর্শ অজানা অপরিচিত এক আনন্দের ঢেউ তুলে দিয়ে যাচ্ছে। তৃষা পুরোপুরি ডুবে আছে আকাশের মাঝে। আকাশ ধীরে ধীরে তৃষার শরীর অনাবৃত করতে শুরু করলো। তৃষা আর বাধা দেবার মতো অবস্থায় নেই। আকাশের সবকিছু আজ এত ভালো লাগছে, যা করছে করুক না। তৃষা নিজেকে পুরোপুরি মেলে ধরে উজাড় করে দিল সবকিছু। আকাশও নিজের উদ্দেশ্য হাসিল করতে মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল। প্রথম তৃষার ইচ্ছা হলেও পরে আরও কয়েকবার তৃষার ইচ্ছার বিরুদ্ধে মেলামেশা করল আকাশ। অবশেষে ক্লান্ত দেহ নিয়ে তৃষা যখন ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। সকালে ঘুম ভাঙল দেরিতে তৃষার। উঠে বসতে যাবে এমন সময় শরীরে খুব ব্যথা অনুভব করল তৃষা। পাশে থাকা জামা কাপড় টেনে গায়ে দিয়ে কোনো মতে উঠে বসে টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে রুমের দরজার দিকে চোখ পড়তেই ভীষণ চমকে গেল তৃষা। দরজার ছিটকিনি তো ভেতর থেকেই দেওয়া আছে, তাহলে আকাশ কিভাবে গেল? জানালা দিয়ে যাবার উপায় নেই, তাহলে গেল কিভাবে? তাহলে সবকিছু স্বপ্ন ছিল? না, তেমন হলে বিবস্ত্রই বা কেন? তৃষা উঠে রুমের সবখানে চেক করলো আকাশ কোথাও লুকিয়ে আছে কিনা, কিন্তু ব্যর্থ। রুমে তৃষা ছাড়া কেউ নেই। ভীষণ অবাক তৃষা, তাহলে এসব কি করে সম্ভব? ধীরে ধীরে তৃষার মনে পড়ল আকাশের বাড়ি তৃষাদের বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 5 ঘন্টার পথ। তাহলে এভাবে হুট করে এসে আবার চলে যাওয়া, পুরো বিষয়টা কেমন ঘোলাটে মনে হচ্ছে তৃষার। আকাশকে কল দিলেই নিশ্চিত হওয়া যাবে। ফোন হাতে নিয়ে আকাশকে কল দিল তৃষা। ইচ্ছার বিরুদ্ধে অথবা যে কোনো উপায়ে বাধ্য করে শারীরিক মেলামেশা ধর্ষণ সমতুল্য আকাশ। তৃষা কল রিসিভ করতেই আকাশকে কথাগুলো বলল তৃষা। ফোনের ওপাশ থেকে আকাশ বলল, কথা সত্য জানো, বিয়ের আগের শারীরিক মেলামেশাও ঠিক না। কথা সত্য তৃষা, কিন্তু তুমি আমায় হঠাৎ এসব বিষয়ের ওপর ক্লাস করাচ্ছ কিসের জন্যে? আকাশ, তুমি বলেছিলে বিয়ের আগে এসব কিছু হবে না। হ্যাঁ বলেছি, এর জন্যই সম্পর্কের এতগুলো দিন অতিবাহিত হবার পরেও চুমু আর জড়িয়ে ধরা ছাড়া আর কিছু করিনি। তাহলে গতরাতে কি করলে? গতরাতে এনজয় করলাম প্রচুর,
প্রথমবার ঠিক আছে, তারপর আমি বারণ করার পরেও শারীরিক মেলামেশা কেন করলে এতবার? তার মানে কি মনে মনে লুকায়িত আমার শরীরের প্রতি লোভ তোমার? এবার তৃষার কথা শুনে আকাশের ভিমড়ি খাবার পালা। শরীর লইয়া টানাটানি, মেলামেশা তো দূর কি বাত, তাও আবার গত রাত। আসলে বন্ধুর বার্থডে পালনে গতরাতে বন্ধুর বাসায় ছিল সারা রাত আকাশ। সব বন্ধুরা মিলে আনন্দ আড্ডাবাজি করতে করতেই সকাল। কিন্তু তৃষা এসব কি বলছে? আকাশ বলল, তৃষা, খাইলাম না, ছুইলাম না, জরিমানা দিমু ফাও। মানে কি আকাশ? মানে কি আবার? একটা নিষ্পাপ ছেলের নামে কি সব মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি? মিথ্যা অপবাদ মানে? কাল যা কিছু করলে ওসব কি তবে? উনি আবার নিষ্পাপ? তৃষায় শীতে কী সব উষ্ণ কথাবার্তা এগুলো? মনে হয় স্বপ্নে দেখেছ কিছু, আর স্বপ্নে কেউ কারো গরু পিটিয়ে মারলে আসামি হয় কোনো দিন? আকাশ, সকাল থেকে আমার প্রচণ্ড শরীর ব্যথা, পেইন কিলার খেয়ে নাও। শরীর ঠিক নেই, তাই হয়তো ভুলভাল বলছো। তোমার কথা অনুযায়ী বলছি, গতরাতে আমিও অনন্য আরও কয়েকজন বন্ধু রিহানের বাসায় ছিলাম। বিশ্বাস না হলে পুরো রাতের ভিডিও ধারণ করা আছে, তুমি চাইলে এনে দেখাতে পারি। না থাক আকাশ, আসলে আমার শরীরটা ভালো নেই। কল কেটে দিয়ে তৃষা চিন্তায় ডুবে গেল। আকাশ যদি না হয় তবে গতরাতে তৃষার সাথে শারীরিক মেলামেশা কে করলো? মেলামেশা যদি না হয় তবে সকালে তৃষা বিবস্ত্র ছিল কেন? শরীরের বিশেষ অঙ্গ এমন ব্যথা হয়ে আছে কেন? কি হচ্ছে তৃষার সাথে এইসব? দরজায় খটখট শব্দ। তৃষা উঠে গিয়ে দরজা খুলে দিল। ছোট বোন আহির রুমে ঢুকে বলল, এই যে রাজকুমারী, খালি খাওয়া আর ঘুম। সকাল থেকে আম্মু আমাকে দিয়ে থালা বাসন ঘষিয়ে মাজিয়ে জিন্দিগি যে বরবাদ করে দিছে তার কোনো খবর আছে না? তোদের এই সংসারে আর থাকা হচ্ছে না। তৃষা হেসে ফেলে বলল, হা হা হা, কই যাবি? জামাই বাড়ি? আহি বলল, সেই কপাল কি আর আছে মোর? বড় আপদটাকে বিদায় না করা পর্যন্ত আর নিষ্পাপ জামাইয়ের চাঁদমুখ দেখা হচ্ছে না। তোকে জলদি বিয়ে দিয়ে ভাগাতে হবে বড় বদ। হা হা হা, আমি তোর প্রবলেম তাই না আহি? আহি তৃষাকে জড়িয়ে ধরে বলল, তোমার বুকের ভেতর যদি কলিজা থাকে সেটা পুরোটাই তুই আপু। কিন্তু দেবর দেখে বিয়ে না করলে কলিজা অপারেশন করে নেটওয়ার্কের বাইরে ফেলে দিমু কইলাম। তৃষা আবারও হেসে ফেলে আহির গাল টেনে দিয়ে বলল, পাকনা বুড়ি একটা। আহির রুম থেকে বেরিয়ে চলে গেল। তৃষা উঠে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে আটকে উঠে আয়নার সামনে থেকে সরে গেল। কি ভয়ঙ্কর! আয়নায় নিজের যে প্রতিচ্ছবি তৃষা দেখল নিজের, সেটা কি আহিও দেখেছে? দেখলে তোর রিয়্যাক্ট হওয়ার কথা ছিল। ভয়ে ভয়ে তৃষা আবারও গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নগ্ন প্রতিচ্ছবি দেখে আবারও ভীষণ চমকে গেল তৃষা। অথচ তৃষার গায়ে জামা আছে ঠিকই। আয়নায় দেখা যাচ্ছে তৃষার বুকে ও গলার কাছে লাল হয়ে থাকা লম্বালম্বি চিকন সরু আঁচড়ের দাগ। তৃষা আবারও আয়নার সামনে থেকে সরে গিয়ে ওড়নাটা আরও ভালো করে জড়িয়ে পুনরায় আবার আয়নার সামনে এসে দাঁড়াতেই আবার সে একই দৃশ্য। আয়নায় যে তৃষাকে দেখা যাচ্ছে সে পুরোপুরি নগ্ন। তৃষা ভীষণ ঘাবড়ে গিয়েও কৌতূহল মেটাতে আয়নায় হাত দিয়ে স্পর্শ করবে, এমন সময় মনে হলো পেছন থেকে কেউ ফু দিয়ে তৃষার ঘাড়ের কাছে চুলগুলো উড়িয়ে সামনে ফেলল। তারপর মনে হলো তৃষার পিঠ থেকে হাত বুলাতে বুলাতে কেউ তার বুক স্পর্শ করলো। কিন্তু কে সে? কেউ নেই। অথচ কেন অনুভব হচ্ছে এই অদৃশ্য স্পর্শ? তৃষার শির দ্বারা বেয়ে যেন ভয়ের শীতল স্রোত নেমে গেল। নড়াচড়া করার শক্তি যেন বিন্দুমাত্র নেই তার শরীরে। মুখ দিয়ে শব্দ বের করতে চেয়ে ব্যর্থ তৃষা। এবার মনে হচ্ছে সে অদৃশ্য কেউ তৃষাকে হাওয়ায় ভাসিয়ে এনে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল। শরীর ভীষণ ভারী লাগছে তৃষার। সে অদৃশ্য স্পর্শ এখন তৃষার শরীরের বিশেষ বিশেষ অঙ্গে অনুভব হচ্ছে। অথচ বাধা দেবার মতো কোনো শক্তি তৃষার নেই। ভয়ে গলা শুকিয়ে ফেটে চৌচির হবার উপক্রম। হঠাৎ দরজা খুলে আহি রুমে প্রবেশ করতেই সে অদৃশ্য শক্তি গায়েব। তৃষার শরীর হালকা হয়ে গেল মুহূর্তেই। সবকিছু স্বাভাবিক। তৃষা উঠে বসল। আহি দাঁত কটমট করে বলল, সারাদিন শুয়েই থাকেন মহারানী ভিক্টোরিয়া? আমি বরং ব্লেন্ডারে ভাত তরকারির জুস করে এনে পাইপ দিয়ে আপনাকে গিলাবো। দিন রাত এমনভাবে শুয়ে কাটাচ্ছেন যেন ওনার বিয়ের বছর। তৃষা হেসে ফেলে হাত ধরে টান দিয়ে আহিকে টেনে এনে পাশে বসিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, তোর আমার বড় বোন হওয়া উচিত ছিল পাকনা বুড়ি। আহি ভেঙচি কেটে বলল, বয়সে বড় হলেই হয় না তৃষা আপু, ভার বাড়তি হওয়া লাগে। তৃষা আবারও হেসে ফেলে বলল, আচ্ছা আচ্ছা, তুই বেশি ভারবাত্তিক বলেই সেদিন ঘাট ভেঙে পড়ছিলি, এবার বুঝলাম। তৃষা আপু, ফাও কথা বাদ দাও, কাজের কথা শোনো। আচ্ছা বলো তৃষা আপু। আমি মনে হয় কেরাস খাইছি। হ্যাঁ।
আহির কথা শুনে তৃষা হেসেই অস্থির। তাই দেখে আহি বলল, প্রেম প্রীতি কোনো হাসাহাসির বিষয় নয় বদ, বি সিরিয়াস। কেরাস খাবার পর থেকে আমার অন্যান্য খাবারের প্রতি রুচি কমে গেছে আপু। আমার মনে হয় আই এম ইন লাভ, মুঝে প্যার হো গিয়া। আমার মনে হয় কেরাস খেতে ওর বদহজম হয়েছে, এখন ওর স্যালিন খা আহি, বলে তৃষা আবার হেসে গড়াগড়ি খাবার উপক্রম। গম্ভীর ভাব ধরে আহি বলল, রোমিও, মজনু, ফরহাদ অথবা সম্রাট শাহজাহানের সামনে প্রেম নিয়ে এমন হাসাহাসি করলে নির্ঘাত তোরে শুলে চড়াইতো। ভাগ্য ভালো আমার সামনে হেসে পার পেয়ে গেলি। তৃষা আবারও হেসে ফেলে বলল, ফিডার খাওয়া ভালো করে ছাড়তেই পারলি না, তার আগেই ক্রাশ খাওয়া শুরু। তোর পেটে এত কথা থাকে কোথায় আহি, আর ইম্পোর্ট করছিস কোথা থেকে? আহি মেজাজ খারাপ করে বলল, মায়ের পেটের বড় বোন না হলে এতক্ষণে সম্পর্ক ছিন্ন করে আহি তার প্রেম নিয়ে ভিন্ন হয়ে যাইত। বাইচা গেলি আপু। তৃষা বলল, প্রেমের জন্য বোন বিসর্জন? কে তোর মনের গলি ক্রাশ খাওয়া শাহরুখ খান বলতো শুনি? লজ্জা মাখামুখি আহি বলল, পাশের বাসার কিসলু ভাইয়া, আমার হৃদয় করেছে চুরি। সে আমার রোমিও, আমি জুলেট হয়ে তাহার পেছনে পাখনার মতো ঘুরি। তোর কথা শুনে আমি শিহরিত আহি বুড়ি, বলে আবারও তৃষা হেসে অস্থির। হাসি কন্ট্রোল করে তৃষা আবার বলল, সব শেষে কিসলুকানা তোর মনের মহল্লার শাহরুখ খান, হা হা হা। আহি কটমট করে বলল, হাসতে থাক। কিসলুর দেয়া পিঙ্ক কালার লিপস্টিক ঠোঁটে মেখে বারান্দায় দাঁড়াতে হবে। সে বলেছে ইলেকশনে মার্কা যদি আমার ঠোঁট, সে নিজে দেবে লক্ষ কোটি ভোট। কথা শেষে আহি উঠে তৃষার রুমের আয়নার দিকে এগিয়ে যেতেই তৃষা পেছন থেকে আহিকে টেনে ধরে বলল, তোর রুমের আয়নার সামনে গিয়ে সাজুগুজু কর যা, আমার আয়নায় না। আসলে আয়নার সে রহস্যের জন্যই তৃষা এমন বলেছে। আহি বলল, কেন, আমি তোমার আয়নার সামনে সাজুগুজু করলে কি আয়না ঝাপসা হয়ে যাবে নাকি? যত্ত সব। কথা শেষ করে আহি আয়নার সামনে দাঁড়ানোর আগেই আয়না ঝাপসা হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ঝাপসা দেখে আহি বলল, আয়নায় চেহারায় তো স্পষ্টই দেখা যাচ্ছে না। লিপস্টিক ঠোঁটের বদলে নাকে মেখে ফেললে কিসলো কানায় আমারে কানা ভেবে সম্পর্ক ছিন্ন করে ভিন্ন মেয়ের প্রতি দুর্বল হয়ে গেলে সমস্যা। আমি আমার রুমেই যাই। আহি হনহন করে হেঁটে চলে গেল। তৃষা আয়নার সামনে এসে দাঁড়াতেই আয়না আবার পরিষ্কার। প্রচণ্ড কৌতূহল নিয়ে তৃষা আয়নায় হাত দিয়ে স্পর্শ করবে এমন সময় হঠাৎ আয়নায় তৃষার পেছনে কেউ দাঁড়িয়ে আছে দেখে ভয়ে আটকে উঠল তৃষা। ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখল কেউ নেই। আবার আয়নায় তাকিয়ে দেখল তৃষার পেছনে হো আকাশের মতো কেউ দাঁড়িয়ে আছে তৃষার পেছনে। ভয়ে থরথর করে কাঁপছে তৃষার শরীর। কাঁপা কাঁপা হাত দিয়ে আয়না স্পর্শ করতেই আয়নার ভেতর থেকে দুটো হাত বের হয়ে তৃষার হাত শক্ত করে ধরল। ভয়ে তৃষা চিৎকার দিতে আহি ছুটে আসলো এবং আহি আসামাত্র সব কিছু স্বাভাবিক। তৃষাকে আতঙ্কিত দেখে আহি বলল, কি হয়েছে আপু? আহি কাঁপা কাঁপা গলায় বলল, তেলাপোকা উড়ে এসে গায়ে পড়ছিল রে। আহি হাহা করে হেসে বলল, তাতে এমন ভয় পাচ্ছ যেন ইন্ডিয়ার পাকিস্তানের উদ্দেশ্যে ছোড়া কামান তোর গায়ে এসে পড়ছে, হা হা হা। তৃষা আবার বলল, শুরু হয়েছে পাকনামি। আহি বলল, তো কি? তেলাপোকার ভয়ে তোর যে অবস্থা, মনে হচ্ছে চেপে ধরে তোর কেউ হিরো আলমের গান শোনাইছে, হা হা হা। শুধু ফিগারে না আপু, জিগারে বড় হ, সাহস বাড়াও। ফিডের খাওয়া বাচ্চাদের মতো বিহেভ করিস না। কথা শেষে আহি হাসতে হাসতে চলে গেল। আহি যাবার পরে তৃষা আয়নায় দেখা সে আকাশের উদ্দেশ্যে বলল, আপনি কে? কেন আমার সর্বনাশ করছেন? কি চাই আপনার? অদৃশ্য কিন্তু মিষ্টি একটা কণ্ঠস্বর বলে উঠল, আমি আসি। তৃষা বলল, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না কেন? কারণ আমি তোমাদের মতো মানুষ নই। তাইলে কি আপনি অমানুষ? না ইয়ে মানে অমানুষ কেন হব? আমি তোমাদের মতো মনুষ্য জাতি নই, আমি জিন জাতি। এ কথা শুনে তৃষা আরও ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বলল, আপনি আমার সামনে আসুন, আমি দেখতে চাই। আশিক আকাশের রূপ ধারণ করে পেছন থেকে দৃশ্যমান হয়ে তৃষাকে জড়িয়ে ধরে বলল, এই যে আমি। তৃষা ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি আকাশের রূপ ধারণ করেছেন কেন? কারণ আকাশ তোমার প্রিয়জন, তাই ওর রূপ ধারণ করলাম, যাতে একটু হলেও তোমার ভয় কমে। আপনি কি চান? চাই পরিমণির চুমু, তুমি দিতে পারবে? আশিকের কথা শুনে তৃষা ভয় ভুলে হেসে ফেলে বলল, পরিমণি কেউ চেনেন? চিনব না কেন? সেও তো জিনের বিপরীত পরি। সমস্যা হলো সে ডানা কাটা পরি। তৃষা আবারও হেসে ফেলে বলল, বাহ বাহ, মনুষ্য জাতি ছাড়িয়ে পরিমণি দেখছি জিন জাতির কাছেও ফেমাস।
আশিক বলল, এসব তোমার ভয় কাটানোর জন্য বলেছি তৃষা। তৃষা বলল, আপনি আমার কাছে কি চান তবে? আমি তোমার কাছে তোমাকে চাই। মানে? মানে তোমাকে আমার ভালো লেগেছে। কেন? জিনের দেশে কি পরীর অভাব পড়ছে? একটা পরীর অভাব, যেটা দিনের দেশে নেই, সেটা তুমি। জানো, তোমাকে দেখার পরে থেকেই এখানে আসি, তোমার আশেপাশে সব সময়। তাহলে সেদিন আকাশে রূপ ধরে আপনি আমার সাথে শারীরিক মেলামেশা কেন করলেন? এটা কোনো ভালো উদ্দেশ্য হতেই পারে না। তৃষা, তোমাকে পেতে চাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে ভুলটা হয়ে গেছে। কিন্তু সত্যটা হলো, আমি তোমায় বিয়ে করতে চাই। বাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, তাই তো? বিয়ে করার কি দরকার? আপনি তো আমাকে বসিয়ে নিয়ে যখন যা খুশি করতে পারেন। আমার বাধা দেবার মতো শক্তিটুকুও থাকে না। ইচ্ছে মতো লুটে পুটেই নিতে পারেন। জিনরাও এত খারাপ হয় জানতাম না। তৃষা, আমি তোমায় বিয়ে করব, এটাই ফাইনাল। মানুষের মতো প্রেমে ফেলে ভুলিয়ে ভালিয়ে শরীর লুটে ব্রেকআপ করে চলে যাওয়ার মতো বধ আমি নই। ইহকাল পরকাল আমি যেন তোমার হই। বাহ বাহ, কথা ভালোই জানেন দেখছি। হুম, তোমার মন পাবার জন্য জিন টিউবে কথা শেখার ভিডিও দেখি রোজ। হা হা হা। জিন টিউব মানে? মানে তোমাদের যেমন ইউটিউব, জিনদের যেমন জিন টিউব। হা হা হা, মজার তো। আশিক এবং তৃষা খাটের উপর বসে কথা বলছে। এমন সময় হঠাৎ করে আহি রুমে ঢুকে পড়ল। আশিক আর গায়েব হবার সুযোগ পেল না, আকাশের রূপে বসে রইল। আহি আকাশরূপী আশিককে দেখে তৃষাকে বলল, ও বাবা, তলে তলে এত দূর! রোমিওকে রুমে ডেকে প্রেমের রিমিক্স খাওয়ালি হচ্ছে বুঝি তৃষাপো? বাহ, ভালোই। তারপর আহি আশিকের সামনে গিয়ে আশিকের কান টেনে ধরে বলল, দুলা ভাই, আপনিও তো দেখছি বদ প্রো ম্যাক্স। বিয়ের আগে হবু বউয়ের রুমে এসে চাকম চুকুম। আশিক ভ্যাবাচাকা খেয়ে ইয়ে মানে বলতে বলতে তৃষার দিকে তাকালো। তৃষা হেসে অস্থির। আহিকে দেখিয়ে আশিক তৃষাকে বলল, ইহাকে বলে পাকনা। আশিক আহিকে বলল, এই পাকনা কান ছাড়ো আমার। আশিকের মুখে পাকনা শব্দটা শুনে আহি আরও ক্ষেপে গিয়ে আশিকের দুই কান টেনে ধরে বলল, আমি পাকনা তাই না? দেখাচ্ছি মজা। আমাকে চকলেট ঘোষ না দিয়ে প্রেম? আশিক দিকবিদিক শূন্য হয়ে আকাশের রূপ ছেড়ে নিজের রূপ ধারণ করল। এদিকে আকাশের চেহারা চোখের সামনে পাল্টে যাওয়ায় আহি হালকার উপরে ভিমড়ি খেয়ে ফ্লোরে পড়ে গেল। আশিকের চেহারা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে তৃষা আশিকের দিকে। এর আগে এত সুন্দর কাউকে দেখেনি তৃষা এই জীবনে। তৃষাকে তাকিয়ে থাকতে দেখে আশিক বলল, আমাকে পরে দেখলেও চলবে, আগে পাকনাকে দেখো। তৃষা হেসে ফেলে বলল, ওর নাম পাকনা নয় আশিক, ওর নাম আহি। পাকা পাকা কথা বলে তাই পাকনা ডাকি। তৃষা আহির মুখে পানি ছিটিয়ে দিতেই আহির হুঁশ ফিরল। আহি উঠে আশিকের দিকে তাকিয়ে তৃষাকে বলল, আপারে, খাবার দাবার বাদ দিয়ে এমন পোলার উপরে কাশ খায়া জীবন কাটানো সম্ভব? কে এই বহুরূপী বালক? তৃষা বলল, এই বালক মানুষ নহে, ও জিন, ওর নাম আশি। এ কথা শুনে আহি কাপা কাপা গলায় বলল, তাইলে আপা তোমরা কথা বলো, আমি আর একবার ভিমরি খাই। কথা শেষে আহি আবার অজ্ঞান। আশিক অবাক হয়ে বলল, কিছু না খেয়ে আহি আবার অজ্ঞান হয়ে গেল তৃষা? ও তো বলল ভিমরি খাবে, সেটা না খেয়ে অজ্ঞান হলো যে? আশিকের কথা শুনে তৃষা হাসতে হাসতে বলল, ভিড়মি এক ধরনের অদৃশ্য খাবার আশিক। অতিরিক্ত ভয় পেলে, সারপ্রাইজ হলে মানুষ ভিড়মি খায়। হা হা হা। আশিক বলল, অদ্ভুত খাবার তো। তৃষা হেসে অস্থির। হাসি কন্ট্রোল করে তৃষা বলল, আশিক এবার আমার কিছু সিরিয়াস কথা শোনো এবং অবশ্যই বোঝার চেষ্টা করবে। তুমি জিন হয়ে আমার সামনে শারীরিক মেলামেশা করেছো আশিক। এই বিষয় ঠিক কিভাবে ব্যাখ্যা করব জানি না, কিন্তু বড় কথা হলো আমি আকাশকে ভালোবাসি। ও এসব জানলে মনে অনেক কষ্ট পাবে। আমি চাই না ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে। যা হবার হয়ে গেছে। জিন্দারা হেস্তনেস্ত হলে সমাজে অতটা প্রভাব পড়ে না। তুমি চলে যাও আশিক। কথাগুলো তৃষা বলল আশিককে। আশিক মাথা চুলকে বলল, জিন্দারা হেস্তনেস্ত মানে? হেস্তনেস্ত কি? মানুষ যে কত আজগুবি শব্দ ব্যবহার করে। আশিকের কথা শুনে তৃষা হেসে ফেলে আবার গম্ভীর হয়ে বলল, তুমি কুকর্ম করতে পারো, আবার হেস্তনেস্ত বোঝো না? আচ্ছা তৃষা, আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, দুঃখ প্রকাশ করছি আমি। আশিক তুমি চলে যাও, সেটাই বেটার হবে। তৃষা, আমি চলে যাবার জন্য আসিনি, আর ছেড়ে যাবার জন্য ভালোবাসিনি। বাহ, পূর্বে জন্মের রবি ঠাকুরের নিকটাত্মীয় ছিলেন মনে হয়। তৃষা, সিরিয়াস হও। তোমায় ভালোবাসি বলেই এতদিন পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি চোখের আড়াল করিনি। মানে? অসভ্য একটা। অসভ্যতা আমি কী করলাম তৃষা? একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করনি মানে?
মানে আমি গোসলে গেলে, বাথরুমে গেলেও? হা হা হা, কী সব যে বলো তুমি তৃষা। তো কি, লুচ্চা জিন একটা। হা হা হা। আমি তোমাকে ভালোবাসি তৃষা। তোমায় বিয়ে করাই আমার একমাত্র লক্ষ্য। যেটা ভুলে হয়ে গেছে সেটা বাদ দাও। তোমরা মানুষরা কজন মনের টামে প্রেম করো বলো তো? শরীরের প্রতি চাহিদা একটু বেশি থাকে তোমাদের। কদিন প্রেম ভালোবাসার অভিনয় করে শারীরিক মেলামেশা হয়ে গেলে আগ্রহ শেষ, তারপর ছেড়ে চলে যাওয়া। বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি শারীরিক মেলামেশা পর্যন্ত। কিন্তু প্রেম মানে আজীবনের একটা উদ্বেগ, ভালোবেসে একে অপরকে সারা জীবন জড়িয়ে রাখার বন্ধন। এটা কজন মানে বলো? আশিকের হাসিতে আর কথায় ভীষণ মুগ্ধ তৃষা। তৃষা বলল, আশিক, তুমি নিজেও জানো তুমি জিন জাতি আর আমি মানুষ জাতি। তার চেয়ে বড় কথা, আমি আকাশকে ভালোবাসি। আশিক মুখ মলিন করে উচ্চস্বরে বলল, তুমি আকাশকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এদিকে ভিড়মি খেয়ে পড়ে থাকা আহির হুঁশ ফিরতেই উঠে দাঁড়িয়ে আকাশকে বলল, ভালোবাসেন ভালো কথা, সেটা পুরো বাংলা ছায়াছবির মতো 3বার বলা লাগে কিসের জন্য? একবার বললেই হয়। আমার বোন বয়রানা যে একবার বললে শুনবে না। এদের ভালোবাসার ঠেলায় ভিড়মি খেয়েও শান্তি নেই। আহির কথা শুনে আশিক এবং তৃষা হেসে অস্থির। আহি আবার বলল, আমার বোনের এতটাই দুর্দিন এলো যে ভূতের মুখেও ভালোবাসি শুনতে হয়। আশিক ভ্যাবাচাকা খেয়ে গেল আহির কথায়। তৃষা হেসে ফেলে বলল, হা হা হা, আহিও ভূত নয় জিন। আহি বলল, ভূত হইলেই আপত্তি নাই। ভূত যদি এরকম কিউট হয় তাইলে জাতি তাকে দুলাভাই হিসেবে মানতে রাজি। তৃষা হেসে ফেলে বলল, তুই একটু থাম এবার। আহি বলল, থামতে চকলেট লাগবে। এত কিউট জিন, মনে হয় ফুচকার সাথে মিশিয়ে খায়। বাপরে কি মারাত্মক সুন্দর। আহির কথায় ভীষণ খুশি হলো আশি। সামনের দিকে হাত বাড়াতেই আশিকের হাতে কতগুলো চকলেট দৃশ্যমান হলো। তাই দেখে চকলেটগুলো লুফে নিয়ে আহি বলল, পয়সা খরচ ছাড়াই যখন তখন এরকম প্রিয় জিনিস হাজির কলা পোলা হাতছাড়া করিস না আপু। আমি বড় হলে পৃথিবী ছেড়ে ভাগ্যে যাইতাম এই জিন ব্যাডারে লইয়া, শুধু চকলেট খাইতাম। তৃষা হেসে হেসে বলল, তই এখনই এই জিন ব্যাটারে লইয়া ভাগ, বড় হলে বিয়ে করিস দুজন। তৃষার মা আসছে দেখে আশিক অদৃশ্য হয়ে গেল। তৃষার মা রুমে ঢুকে বলল, কি রে, কিছুক্ষণ আগে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লালো কেডা? তৃষা থতমত খেয়ে বলল, ইয়ে মানে আম্মু, আহিকে একসাথে এতগুলো চকলেট দিছি তো, তাই আবেগে ভালোবাসি বলে ছ্যাঁচড়ার মতো চিল্লাইছে। আম্মু আহির দিকে তাকিয়ে বলল, পিচ্ছি বান্দর একটা। আম্মু চলে গেল। আহি ভ্রুকুচকে তৃষাকে বলল, বদনামের কাঁঠাল আমার মাথায় ভাঙতে হবে তাই তো? আশিক দৃশ্যমান হলো। তৃষার ফোনে আকাশের কল বেজে উঠল। তৃষা রিসিভ করতেই, তৃষা, তুমি বললে আমি তোমার সাথে শারীরিক মেলামেশা করেছি, তাও তোমার ইচ্ছার বিরুদ্ধে। আসলে সেদিন সারা রাত বার্থডে পার্টি শেষে শরীর ক্লান্ত এবং চোখে ঘুম ছিল বলে তোমার কথাটাই অত গুরুত্ব দিতে পারিনি। পরে বিষয়টি সিরিয়াস মনে হলো। এবার বলো তো বিষয়টি কি আসলে? তৃষা কল রিসিভ করতে আকাশের গড়গড় করে কথাগুলো বলল। তৃষা ভ্যাবাচাকা খেয়ে গেল। এই মুহূর্তে কি বলবে ভেবে পাচ্ছি না। আশিক তৃষার পরিস্থিতি বুঝতে পেরে তৃষার কানের কাছে ফিসফিস করে বলল, স্বপ্ন। তৃষা ফোনে আকাশকে বলল, ওই যে স্বপ্ন, স্বপ্নে এসে তুমি এসব করে গেলে দুষ্ট। আকাশ বলল, তাহলে শরীর ব্যথার কথা বললে যে, সেটা কি করে সম্ভব? আসলে আকাশ, ঘুমের ঘরে স্বপ্নে তোমার সাথে দুষ্টুমি করতে গিয়ে খাট থেকে পড়ে গিয়ে শরীর ব্যথা হয়েছিল। যাই হোক তৃষা, তোমার কথাবার্তা কেমন অস্বাভাবিক লাগছে। শোনো, বিকেলে সেই কফি শপে এসো, একসাথে কফি খাবো, তোমারও ভালো লাগবে। আচ্ছা আকাশ, চেষ্টা করব। বাই। আকাশ কল কেটে দিতেই তৃষা আশিককে বলল, যত কিছু সব তোমার জন্য। আকাশকে মিথ্যে বলে ঠকালাম, ভালোবাসায় একটা কাম্য নয়। আহি পাশ থেকে বলে উঠল, আপা, সেই গানটা মনে আসছে তোর? তৃষা অবাক হয়ে বলল, কোন গান? আহি বলল, ওই যে, বিধি তুমি বলে দাও আমি কার। সেই গানটা এখন তোর একটু পরিবর্তন করে গাইতে হবে। মানে কি বলছিস? মানে হলো গানটা তুই এরকম গাইবি, বিধি তুমি বলে দাও আমি কার, একটি জিন একটি মানুষ, দুজনেই একটি মনের দাবিদার। হা হা হা। আহি পাকনামি না করে এখান থেকে যা তো। আহি আশিকের দিকে তাকিয়ে বলল, যত দোষ সব আপনার মিস্টার জিন নন্দ ঘোষ। আশিক থতমত খেয়ে বলল, মই কি করছি আহি? আহি বলল, মই কি করছি মানে? আপনার কারণেই এত কিছু হচ্ছে। ক্যারে ভাই মানুষ কোমায় গিয়াও পরি বিয়ে করার স্বপ্ন দেখে, আর আপনি সজ্ঞানে পরি ছেড়ে স্যাঁচড়ার মতো মানুষের পেছনে লেগে আছেন। আহি কি বলছো এইসব? তো কি,
মনে তো হচ্ছে জিন দেশে পরীদের ইফটিজিং করে সেখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসে ঘাপটি মেরেছেন। আহি, হালকা করে কয়েকটা বদ জিনের মাঝে ছেড়ে দিলেই বুঝবা এত করলে চালাকি, চালাকির জ্বালাকি। দেখেন, আপনাকে আমার সুবিধার মনে হচ্ছে না মিস্টার বদজিন? ও আচ্ছা তাই। আমি বদ হলে বারান্দায় দাঁড়িয়ে পাশের ছাদের হ্যাংলা পাতলা কিস্টুর দিয়ে ফাইকলেস ছুঁড়ে মারা মেয়েটা কি শুনি? আহি জিভে কামড় দিয়ে বলল, এ মানে মানে এসবের মানে কি? আশিক হেসে ফেলে বলল, এই বৃষ্টি ভেজা রাতে তোমাকে খুব একান্তে কাছে পেতে চাওয়া আমার উত্তেজিত অস্থির মন কিসলও জানে মন। কিসলুকে এমন মেসেজ লিখে পাঠানো মেয়েটি কি বদ নয়? আমি বদ জিন হলে তুমি বদ আহি। আহি অনিচ্ছাকৃত হেসে আশিকের হাত ধরে বলল, এই যে জোর করে হইতে চাও দুলা ভাই, আপনার জন্য দেখতেছি প্রাইভেসি নিজেই প্রাইভেসি সংকটে পড়ে যাবে। প্লিজ এই অধমের গোপন তত্ত্ব এভাবে ফাঁস করে দিয়ে সর্বনাশ করবেন না। আহির কথা শুনে তৃষা এবং আশিক দুজনেই হেসে ফেল। আশিক হেসে ফেলে বলল, এই তো লাইনে আসো সোনামণি। আহি ভেঙচি কেটে বলল, আপনি যে জিনিস, লাইনে না এলে আইনে ফাঁসিয়ে কেলেঙ্কারিতে ভাসিয়ে দিবেন। ভাবা গো ভাবা। আহির কথা শুনে আশিক আর তৃষা দুজনেই হেসে অস্থির। আহি রুম থেকে বেরিয়ে চলে গেল। বিকেলে তৃষা আহিকে নিয়ে বের হলো কফি শপের উদ্দেশ্যে। আকাশ যেখানে দেখা করতে বলেছে। আশিক অদৃশ্য হয়ে ওদের পিছু পিছু। অর্ধেক রাস্তায় যাবার পরে আকাশ ফোন করে বলল, তৃষা আজ বাসায় কেউ নেই, বাসায় চলে এসো, আজ তোমার হাতে রান্না খাবো। আকাশের কথা মতোই তৃষা আহিকে নিয়ে আকাশের বাসায় এসে উপস্থিত। তৃষাকে দেখে আকাশ লাভ ইউ বলে হাঁক করতে গিয়ে ব্যর্থ হলো। মনে হলো পেছন থেকে কেউ টেনে ধরেছে। আকাশ ভীষণ অবাক হলেও প্রকাশ করল না। আহি হেসে ফেলে বলল, কি ব্যাপার আকাশ ভাইয়া, হাত বাড়িয়ে হাঁক করতে গিয়ে আবার রাগ করে ব্রেক মারলেন নাকি? আমি তো হাগে ভাগ বসাতে চাইনি। আকাশ থতমত খেয়ে তৃষাকে বলল, এই টেপ রেকর্ডার সাথে আনা কি ভীষণ জরুরি ছিল তৃষা? কানের পর্দা লুজ হবে তবু টেপ রেকর্ডার থামবে না। মিতু হেসে ফেলে বলল, বোনকে পেতে চাইলে পর্দা তো ভালো, কানের মায়া ত্যাগ করতে হবে বলে দিলাম। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আহিয়াপা পিছলে একেবারে পড়ে গিয়েও বলল না। মনে হলো কেউ ধরে আবার সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে। আহি বুঝতে পারল এটা আশিকের কাজ। আহি মিষ্টি হেসে অদৃশ্য আশিকের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ বদ। আকাশ পেছনে ঘুরে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ বদ মানে কি আহি? আহি বলল, আপনাকে বলিনি। আকাশ চারপাশে তাকিয়ে আহিকে বলল, আশেপাশে তো আর কেউ নেই। আহি হেসে ফেলে বলল, তাইলে আপনিই বদ। হা হা হা। আকাশ আবার রুমের উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, এই মেয়ে আজ মগজ ফ্রাই করে ছাড়বে আমার। কিছুক্ষণ কথাবার্তা বলে আকাশ তৃষাকে বলল, তোমার হাতের খিচুড়ি খাবার ইচ্ছে করছে আমার বহুদিনের, আজ হবে তো হয়ে যাক। আকাশের কথা শেষ হতে না হতেই তৃষা ধরাম করে একটা চড় মারল আকাশের গালে। আকাশ ভীষণ অবাক হয়ে এবং ভরকে গিয়ে নিজের গাল চেপে ধরে অপলক দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা নিজেও ভীষণ অবাক, এটা কি করলো? আহি ভিড়মি খাই খাই করেও নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করলো। আকাশ মিনমিন করে বলল, তৃষা, তোমার হাতের খিচুড়ি খেতে চেয়েছি, থাপ্পড় না। তৃষা তড়িঘড়ি করে কি বলবে ভেবে পেল না। তোমার যে এত বেশি আমার হাতে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল সেটা সিরিয়াসলি আগে বলনি কেন দুষ্ট? এই জন্যই থাপ্পড় মেরেছি। আকাশ কষ্ট করে অনিচ্ছাকৃত হেসে বলল, ও আচ্ছা, আগে বলবে তো। আসলে থাপ্পড়টা আশিক মারিয়েছিল তৃষার হাত দিয়ে আকাশের গালে। সেটা তৃষাও বুঝতে পেরেছে এতক্ষণে। তৃষা জলদি করে উঠে কিচেনে গিয়ে আশিকের উদ্দেশ্যে বলল, আশিক, এটা কিন্তু ঠিক হয়নি। আর সবখানে এভাবে আমাকে ফলো করে তুমি কিন্তু আমার বিরক্তির কারণ হচ্ছ। আশিক দৃশ্যমান হয়ে মিষ্টি হেসে বলল, তৃষা, আমি তোমায় ভালোবাসি, তাই প্রতি মুহূর্তে তোমার সঙ্গী হয়ে থাকতে চাই। তুমি বিরক্ত হচ্ছে বুঝিনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি তৃষা। কথা শেষে আশিক অদৃশ্য হয়ে গেল। রান্নাবান্না শেষ। আহি ঘুমিয়ে পড়েছে। ডাইনিং টেবিলে খিচুড়ি সার্ভ করে তৃষা বলল, আকাশ আহিকে ডেকে তোলো। আকাশ বলল, ওর কাঁচা ঘুম ভাঙানোর দরকার নেই, আর আমার তোমার হাতে খাবার খুব ইচ্ছে আজ। তৃষা অবাক হয়ে বলল, ধুর, আমার লজ্জা লাগে। আকাশ তৃষার মুখের সামনে একেবারে ঝুঁকে পড়ে বলল, আজ না হয় লজ্জা লকারে রাখো। আচ্ছা, আমি একবার খাইয়ে দিচ্ছি বলে তৃষা প্লেট থেকে তুলে খাইয়ে দিল আকাশকে। তারপর দুজন টেবিলে বসে খিচুড়ি খেল। খাওয়া শেষে হাত মুখ ধুয়ে আকাশ নিজের রুমে গেল। তৃষাও সবকিছু গোছগাছ করে আকাশের রুমে গিয়ে আকাশের পাশে বসে বলল, কেমন হলো বলো?
আকাশ অন্যরকম ভঙ্গিতে তৃষার হাত ধরে একটা চুমু খেয়ে আকাশ বলল, যে মানুষটার হাতের রান্না এত সুস্বাদু, সে না যেন কত সুস্বাদু। বলে তৃষাকে টান মেরে আকাশের বুকে নিয়ে আবার বলল, খিচুড়ি তো টেস্ট করাই হলোই, এবার হবু বউটাকে না হয় একটু টেস্ট করে দেখি। কথা শেষ করে আকাশ তৃষার ঘাড়ে ঠোঁটে স্পর্শ করতেই তৃষা আকাশকে ধাক্কা দিয়ে একটু পেছনে সরে এসে বলল, এসব তুমি কি করছো? কি বলছো আকাশ? তুমি তো এমন ছিলে না। আকাশ আবার তৃষার সামনে এগিয়ে এসে তৃষার দুহাত শক্ত করে ধরে বলল, আসলে এসব আমার মনে ছিল না তৃষা, কিন্তু সেদিন তুমি ওসব বলার পর থেকে কেমন যেন তোমাকে খুব একান্তে কাছে পাবার ইচ্ছা হচ্ছে ক্ষণে ক্ষণে। এতদিন ওইভাবে কোনো ভাবনা আসেনি, কিন্তু সেদিনে তোমার স্বপ্নের কথা শুনে কেমন একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে মনে তৃষা, এবং সেটা তোমাকে মন ভরে আদর করার। তোমার শরীরে এমনভাবে আমার ঠোঁটের চিহ্ন এঁকে দিতে মন চাইছে যেন তোমার শরীরের একটা তিল পরিমাণ অংশ বাদ না থাকে, এবং সেটা আজই হবেই। তুমি বাধা দিলেও আজ আমি মানব না, মানতে পারবো না। তৃষা আতঙ্কিত, ভীষণ অস্বস্তি নিয়ে তৃষা বলল, আকাশ, কিছু জিনিস যতদিন ধরাছোঁয়ার বাইরে থাকে ততদিন ওই জিনিসের প্রতি আরও আগ্রহ থাকে, আকর্ষণ বাড়ে। কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা একবার হাসিল করা হয়ে গেলে তখন আর অতটা আকর্ষণ থাকে না। আমার প্রতি তোমার এই আকর্ষণটা থাক না বিয়ে অবধি। বিয়ের পরে আমার যা কিছু সবই তো তোমার। আমি জানি ভালোবাসার একটা অংশ শরীরও, কিন্তু এটা আপাতত বাদ থাক। আকাশ তৃষার বুকের ওড়না টেনে সরিয়ে দুহাতে তৃষাকে জড়িয়ে ধরে তৃষার পিঠে হাত বুলিয়ে বলল, আজ কোনো কথা শুনতে চায় না মন, না কোনো বারণ। আজ তোমার শরীর টানছি আমায় খুব করে তৃষা। কথা শেষে তৃষাকে আরও শক্ত করে বুকে চেপে ধরে আকাশ বলল, আমার হার্টবিট অনুভব করার চেষ্টা করো তৃষা। সে শরীরের প্রতিটি শিরা উপশিরায় তোমায় খুব কাছে পাবার উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। তোমার নরম বুকের স্পর্শ সেই উত্তেজনা আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আজ চাইলেও নিজেকে ফেরাতে পারবো না। আকাশ দুই হাতে তৃষার মুখটা ধরে ঠোঁটে চুমু খেয়ে পাজা কোলা করে তৃষাকে এনে বিছানায় শুয়ে তৃষার শরীরে স্পর্শকাতর স্থানে হাত বুলাতে লাগলো। তৃষার হাতের আঙ্গুলে, গলায়, কপালে বিভিন্ন স্থানে চুমু খেতে খেতে আকাশ বলল, তোমার এই গুপ্ত সৌন্দর্য আগে কেন চোখে পড়ল না তৃষা? অন্যরকম এক নেশা জড়িয়ে আছে তোমার শরীরে। আজ সব রহস্য আমি ভেদ করতে চাই। তৃষার কোনো রকম উত্তেজনা না হয়ে আরও অস্বস্তি হচ্ছে। আশিকের স্পর্শে সে অনুভূতি আকাশের স্পর্শে মৃত। তৃষার বারবার আশিকের কথা মনে হচ্ছে। একই শরীর, দুজনের স্পর্শ, এটা হতে পারে না। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে তৃষার আজীবন। আকাশ তৃষার উপর হামলে পড়তে রুমের দরজা হালকা শব্দ করে খুলে গেল। আকাশ উঠে গিয়ে দরজা বন্ধ করে এসে আবার তৃষাকে স্পর্শ করতেই রুমের দরজা আবার খুলে গেল। ভীষণ রেগে গিয়ে আকাশ উঠে গিয়ে দরজা বন্ধ করার জন্য দরজার সামনে গিয়ে দাঁড়াতে দেখল আহি দাঁড়িয়ে আছে দরজার সামনে। আহি বলল, কি আকাশ ভাইয়া, একা একা খেতে চাও তাই দরজা বন্ধ করে দিচ্ছ? আকাশ থতমত খেয়ে বলল, মানে একা একা খেতে চায় মানে? কি বলছো আহি? আহি ফিক করে হেসে ফেলে বলল, কি আবার খিচুড়ি? আহির কথা শুনে তৃষা জলদি করে বুকের ওড়না টেনে বাইরে এসে বলল, কি রে, ঘুম ভাঙল তোর? চল, খিচুড়ি খেয়ে জলদি যেতে হবে, সন্ধ্যা হয়ে এলো। তৃষা বসে আছে। আহি খিচুড়ি খেতে খেতে বলল, আপু ঘটনা কি? দুজন এক রুমে, খিচুড়ির পরে আরো বিরিয়ানি খাবার বায়না ধরেছিল নাকি আকাশ ভাইয়া? তৃষা বলল, আহি একটা চর মারবো পাকনা, জলদি খা। আহি চোখে টিপ মেরিয়ে আবার বলল, আপু দুজনেই চিপায় গিয়ে আবার চিপস খাবার পরিকল্পনা করিস নাই তো? তৃষা হেসে ফেলে বলল, তুই এত কথা পাস কই আহি? কে দেয় তোর এসব কথাবার্তার ডেলিভারি? আহি বলল, আপু কচি করে কচি মনে কথা কথা আসে, ইহা আমার মতো কচিরাই বুঝবে, তুমি বুঝবে না। আহির খাওয়া শেষে আকাশের বাসা থেকে বের হয়ে বাসায় চলে আসলো তৃষা ও আহি। রাতে তৃষা লাইট অফ করে শুয়ে পড়ল। হঠাৎ পাশে কাউকে অনুভব করে বলল, আশিক, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার মনে নিশ্চয়ই বদ মতলব আছে, আর তোমাকে তো ফেরানো যাবে না। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আশিক মিষ্টি হেসে বলল, তৃষা, তোমার মন ভালো নেই আজ। আকাশের ব্যবহারে ভীষণ চমকে গিয়েছ। এসব বিষয় নিয়ে হয়তো তোলপাড় তোমার মনে। তুমি ক্লান্ত। ভাবলাম তোমার মাথায় হাত বুলিয়ে দিলে দ্রুত ঘুমিয়ে পড়তে পারবে। এসব ভেবেই আসা। সবার আগে ভালোবাসার মানুষটার ভালো থাকাটা জরুরি, তারপর অন্য কিছু। একটা দীর্ঘশ্বাস ফেলল তৃষা। এই দীর্ঘশ্বাসে জড়িয়ে আছে কত কথা, তার হিসাব নেই। আশিকের সাথে শারীরিক মেলামেশা হবার পর থেকে
সব হিসাব বদলে গেছে তৃষার। একজনকে মন দিয়ে বসে আছে, অন্য একজনের সাথে শারীরিক মেলামেশা হয়ে গেল যেভাবে হোক। এবার আকাশ ও আশিককে নিয়ে মনের সাথে যুদ্ধ তৃষার সারাক্ষণ। আশিক তৃষার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তৃষা ঘুমিয়ে পড়ল। সকালে আশিক তৃষাদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে। পাশের বাসার ছাদ থেকে একটা ছেলে ডাক দিয়ে বলল, এই যে হ্যালো। কচি করে আহিদের ছাদে উদয় হলেন কোথা থেকে? আশিক অবাক হয়ে বলল, কেন, আপনার কোনো সমস্যা? সমস্যা মানে? মারাত্মক সমস্যা। এত সুন্দর চেহারা নিয়ে আপনার এই এলাকায় আসাটাই কচি করে একটা সমস্যা। মেয়েরা মহল্লার রোমিওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনার উপর ক্রাশ খাইতে ব্যস্ত হইয়া পড়ার সম্ভাবনা আছে। হা হা হা। তাই নাকি? কি নাম তোমার? কচি করে কিসলু নামের অধিকারী আমি। হা হা হা। কিন্তু কচি করে কেন? পেছন থেকে আহি এসে উপস্থিত। আহিকে দেখে কিসলু বলল, স্বাগতম জানেমান। এই ছাদে আমি, ওই ছাদে তুমি, মাঝখানে কে এই নবগত যুবক? তোমার ছাদে অন্য কেউ দেখে হৃদয় কাঁদে। আহি থতমত খেয়ে কিসলুকে বলল, হইছে, এবার থামে। কিসলু বলল, থামবো মানে? কে ওই সুদর্শন যুবক? কিবা পরিচয়? তুমি তার উপরে কেরাস খাও যদি, মনে লাগে ভয়। আহি দাঁত কটমট করে বলল, কিসলু কানের উপরে একটা দিমু। কিসলু চোখ বড় বড় করে বলল, ও আচ্ছা, তারপর? দুইটা অনুভব করবি? তারপর আহি? 3 দিন কোমায় থাকবি। ও মা গো। তারপর 4 দিনের দিন কোমা থেকে ফিরে ভাবতে থাকবি বিগত 3 দিন কই ছিলি। বিষয়টি বেদনার আহি, তবুও। তারপর? তারপর 5 দিনের দিন বিগত 4 দিনে ঘটে যাওয়া সব কিছু ক্লিয়ার হবে তোর কাছে। আহির কথা শুনে আশিক হেসে অস্থির। কিসলু বলল, আহি ওই যুবকের থেকে বাড়িয়ে দূরত্ব। বুঝতে চেষ্টা করো কিসলুর গুরুত্ব। কিসলুর লো বাদ দিলে বাকি থাকে কিস, একটা রোমান্টিক ব্যাপার স্যাপার। আহি বিরক্ত হয়ে বলল, আবার শুরু হইল? মনে চাইতেছে তোর 2 কানের পর্দা 4টা নাপা এক্সট্রা মেরে অতিরিক্ত প্রেমের জ্বর কোয়ারেন্টাইনে পাঠায়। পাশের লোকজন দেখে ওনার প্রেম একেবারে উতলে উঠছে। হৃদয় ভাঙার যন্ত্রণা কচি করে তুমি কি বুঝবে আহি? বলেই কিসলু একটা দীর্ঘশ্বাস ফেলল। আহি ভীষণ অবাক হয়ে বলল, তার মানে? হৃদয় ভাঙার যন্ত্রণা তুই কেমনে বুঝোস? নিশ্চয়ই আগে কেউ তোর হৃদয় ভাঙছি। কার সাথে প্রেম করে ছ্যাঁকা খাইছিস সত্যি করে বল। কিসলু ভ্যাবাচাকা খেয়ে আশিককে বলল, ও ভাই, আপনি একটু আহিকে বোঝান। হৃদয় ভাঙার যন্ত্রণা বিভিন্ন গল্প পড়েও জানা যায়, ছ্যাঁকা খাবার দরকার হয় না। হৃদয়ের হাহাকার প্রকাশ করতে গিয়ে এখন বাস খাবার উপক্রম। আশিক আহিকে বলল, আহি, কিসলুর কথা কিঞ্চিত সত্য। বিভিন্ন গল্পের লেখকরা হৃদয় ভাঙার যন্ত্রণা সুন্দর করে লিখে প্রকাশ করে থাকেন। কিসলু আশিককে বলল, এ ভাই, কিঞ্চিত সত্য বলে তো বাস খাবার প্রবণতা 50%-এ ঝুলিয়ে রাখলে। পুরোপুরি সত্য বলতে সমস্যা কী ছিল? আহি আশিককে বলল, কিন্তু ভাইয়া, কিসলু যেভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাতে মনে হয় ইতিপূর্বে সে ছ্যাঁকা খাইছে। পাশের ছাদ থেকে কিসলু চেঁচিয়ে বলল, না না, বিশ্বাস করো আহি, কিসলুর ছুরি মারা তোমার প্রতি ফ্লাইং কিসের কসম। কিসলু একদম পিওর, তুমি থাকতে পারো শিওর। কচি করে তুমি আমার একমাত্র ভালোবাসা জানো, এই জীবন তোমাকে দিলাম। আই লাভ ইউ। কিসলু ও আহির কথাবার্তা শুনে আশিক হেসে অস্থির। হঠাৎ একটা দমকা হওয়ার মতো কিছু ছুটে এসে আহিদের ছাদে থেমে গেল। আশিক ভীষণ অবাক হয়ে কাউকে বলল, নুরা, তুমি এখানে? আহি এবং কিসলু অবাক, তারা 3জন ছাড়া কেউ তো নেই আশেপাশে। তাহলে আশিক কার সাথে কথা বলছে? আশিকের সামনে ঝলমলিয়ে চারদিক আলোকিত করে একটি মেয়ে দৃশ্যমান হলো। তার চেহারার সৌন্দর্যে চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। আহি ভীষণ অবাক নোরাকে দেখে। মেয়ে হয়েও আহি ক্রাশ খেয়ে গেল নোরার উপর। কিসলু চোখ বড় বড় করে অপলক দৃষ্টিতে চেয়ে আছে নোরার দিকে। সেটা দেখে আহি কিসলুকে বলল, এছাড়া এই মেয়ের উপরে কেরাস খাবার আগে নিচে যা কইলাম, নয়তো রাম প্যাদানি দিয়ে ছাদ থেকে সোজা চাঁদে পাঠিয়ে দেব বদ। কিসলু বলল, থাম তো বাল, এমন মেয়ে মোর 14 গোষ্ঠীর কোনো দিন কেউ দেখছি কিনা সন্দেহ আছে। সুযোগ যখন পাইছি একটু দেখা রাখি। আহে দাঁত কটমট করে বলল, এই মুহূর্তে ছাদ থেকে না গেলে তোকে বরবাদ হয়ে যাবে কিসলুর বাচ্চা, বলে দিলাম। এখন তোর যা ইচ্ছা। কিসলু মুখ ভার করে চলে গেল চুপচাপ। আহি নুরার সামনে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, এ মা, আপু, তুমি মেকআপ ছাড়াই এত সুন্দর। নুরা মিষ্টি হেসে বলল, কেন, সুন্দর হতে হলে মেকআপের দরকার হয় বুঝি? এ মানে আপু, সুন্দরীরাও সৌন্দর্যের ওপর হালকা মেকআপ ঘষে সৌন্দর্য ডোজ বাড়ায় তো, তাই বললাম আর কি। একদম নয় পিচ্ছি কিউট মেয়ে, সৌন্দর্য মানুষের মনে হয়, চেহারায় নয়। বাহ আপু, কত সুন্দর করে কথা বলো তুমি। তুমি তো অদৃশ্য ছিলে, আবার দৃশ্যমান হলে। তুমি কি আপু?
আমি মেয়েজিন, মানে পড়ি। নোরা পড়ি শুনে আহি হালকা করে ভিড়মি খেয়ে পড়ে গেল। নোরা অবাক হয়ে আশিককে বলল, ও এরকম পড়ে গেল কেন? আশিক বলল, উত্তেজনায় ভিড়মি খেয়ে। ওর নাম আহি, ভাতের চেয়ে ভিড়মি খায় বেশি। তৃষা ছাদে এসে আশিকের সামনে নোরাকে দেখে ভীষণ অবাক। তৃষাকে দেখিয়ে আশিক বলল, ওই যে, ওর নাম তৃষা, সে তোমার এক ধরনের ভাবি। নোরা অবাক হয়ে বলল, এক ধরনের ভাবি মানে? ভাবি কি দুই ধরনের হয় নাকি? আশিক হেসে ফেলে বলল, হয়তো দুই ধরনের। বিয়ের আগে আশা তো ভাবি, মানে ভাই বিয়ে করার আশায় থাকে, আর বিয়ের পরে ডাইরেক্ট ভাবি। নোরা বলল, কিন্তু ভাবিটা কি? আশিক বলল, ভাবি মানে ভাইয়ের বউ। তৃষার সামনে এগিয়ে আসতেই নোরা মিষ্টি এসে তৃষাকে জড়িয়ে ধরে বলল, ভাবিটা তো অনেক মিষ্টি মাশাল্লাহ। নোরার কথায় তৃষা ভীষণ অবাক, কত সুইট মেয়েটির কথা। তৃষা মিষ্টি হেসে নোরাকে জিজ্ঞেস করলো, কে তুমি? আমি নোরা বলে নোরা তার মাথার একগোছা চুল ছিঁড়ে তৃষার হাতে দিতে সেটা ফুলের তোড়ায় পরিণত হলো। ফুলগুলো যেমন সুন্দর তেমনি মন মাতানোর সুগন্ধে ভরে গেল চারপাশ। নোরা বলল, অভিনন্দন ভাবি, আমার বেস্ট ফ্রেন্ড আশিকের মনের ইচ্ছা তাহলে পূর্ণ হতে চলেছে। আহি উঠে দাঁড়িয়ে নোরাকে দেখিয়ে তৃষাকে বলল, বল আপি, এমন মেয়ের সৌন্দর্যের কাছে ফেয়ার অ্যান্ড লাভলিও হেরে গিয়ে লজ্জায় টিউবের ভেতর শুকিয়ে যাবে, তাই না? তৃষা আহিকে বলল, এবার একটু থামতই, নয়তো হুদা জায়গায় ভিড় মিখে পড়ে থাক। নোরা আহির মাথায় হাত বুলিয়ে দিতে কয়েকটি সোনালি রঙের প্রজাপতি দৃশ্যমান হয়ে আহির চারপাশে উঠতে লাগলো। আহি তাদের নিয়ে ব্যস্ত। আশিক তৃষাকে বলল, তৃষা, নোরা আমার কাজিন এবং সবচেয়ে ভালো বন্ধু। আমি জানতাম আর কেউ না হোক নোরা আমায় ঠিকই খুঁজে বের করবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর আর আমার এই সম্পর্ক ছিন্ন হবার নয়। নোরা বলল, আশিক যে বন্ধুত্ব নষ্ট হয় সেটা কখনোই বন্ধুত্ব নয়। বন্ধুত্ব মানেই ভরসা স্থল, সবচেয়ে কাছের, হৃদয়ের একটা অংশ জুড়ে থাকে কেউ। তৃষা বলল, বা, তোমাদের বন্ধুত্ব অটুট থাক আজীবন। রাতে তৃষার পাশে শুয়ে নোরা বলল, আমার মনে হয় আশিক তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে তৃষা। সে যে আসলো আর ফিরল না জিন রাজ্যে, হয়তো এতদিন তোমার কাছেই ছিল। তুমি ওকে ফিরিয়ে দিও না। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নোরা, আমি একজনকে ভালোবাসি, কিন্তু এদিকে আশিক যেভাবে হোক আমার সাথে শারীরিক মেলামেশা করে ফেলেছে। আমি একটা মেয়ে, আমার কাছে শরীরটাই সব থেকে বড় সম্পদ, আর সেটা ইতিমধ্যেই আশিক লুট করেছে। আমি চাই না জনে জনে দেহ বিলাতে, এতে নিজের কাছে নিজেকে অপরাধী হয়ে থাকতে হবে জীবনভর। এদিকে আশিকের সাথে শারীরিক মেলামেশা, ওদিকে আকাশের ভালোবাসা। আমি কোন পথে যাব ভেবে পাই না। হয়তো মৃত্যু আমার জন্য সঠিক সমাধান। নোরা তৃষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সবকিছু এবার আমি ম্যানেজ করে নেব, তুমি ঘুমিয়ে পড়ো। সকালে তৃষার রুমে এসে তৃষার পাশে লম্বা হয়ে একটি সাপ শুয়ে আছে দেখে তৃষার দাদি ভয়ে চেঁচিয়ে উঠল। চোখ থেকে চশমা খুলে নিচে পড়ে গেল। দাদির চিল্লানি শুনে তৃষা হুড়মুড় করে উঠে বসল। আসলে নোরা ঘুমানোর সময় সাপের রূপ ধারণ করে ঘুমিয়ে পড়েছিল। দাদির সাপরূপী নোরাকে দেখে ভয়ে চেঁচিয়ে উঠেছিল। ঘুমজড়িত চোখে তৃষা বলল, সকাল সকাল কি হলো দাদি? দাদি ভয় জড়ানো কণ্ঠে বলল, তোর পাশে সাপ শুয়ে আছে একটা। নোরা জলদি করে সাপ থেকে কোলবালিশে পরিণত হলো। আহি এসে দাঁড়িয়ে বলল, কি সমস্যা কি? চিল্লাচিল্লি করে শব্দ দূষণের মানে কি দাদি? তৃষা দাদিকে বলল, দাদি চশমা চোখে দিয়ে ভালো করে একবার দেখো। দাদি চশমা তুলে চোখ দিয়ে আবার তাকিয়ে দেখল যেখানে সাপ ছিল সেখানে কোলবালিশ। দাদি অবাক হয়ে বলল, এ কি, বিষয়টা কি? আহি বলল, বিষয়টা বেদনার দাদি। সকাল সকাল হুদায় চিল্লায় ঘুম ভাঙালা। সাপকে কোলবালিশ দেখো তুমি, কোনোদিন আবার কোলবালিশকে পুরুষ লোক মনে করে বলো? তৃষা জামারে জড়ায়ে ধরে শুয়ে আছে, তারপর কেলেঙ্কারি। দাদি আহিকে বলল, থাম তো, খালি বেশি কথা। কল্লা ধরে জামাই বাড়ি ট্রান্সফার করে দিমু একেবারে। আহি দাদির গাল টেনে দিয়ে বলল, শুভ কাজে দেরি করতে নাই দাদি, আমি রেডি। দাদি হেসে ফেলে বলল, লজ্জা শরম বিক্রি করে মনে হয় ফুচকা খাইছে, বান্দর মাইয়া একটা। দাদি যেতে যেতে তৃষাকে বলল, জলদি হাত মুখ ধুই আয়, নাস্তা খাবি। আহি বলল, দাদি, তার নাস্তা খাবার দরকার নেই, সে ক্রাশ খাইছে। দাদি অবাক হয়ে বলল, ঘুম থেকে উঠে হাত মুখ না ধুয়ে ক্রাশ খাইছে? ক্রাশ কি এমন অমৃত? আমার একটু দে তো খাই। আহি অট্র হাসিতে ফেটে পড়ে বলল, এ বয়সে তোমার পেতে ক্রাশ হজম হইবে না দাদি, শেষে অকালে অক্কা পাবা, তুমি বরং নাস্তা খাও।
আহি ও দাদি চলে যেতেই নুরা কোলবালিশ থেকে আবার নিজের রূপ ধারণ করলো। আশিক দৃশ্যমান হয়ে নুরাকে বলল, চলো নুরা, দেরি হয়ে যাচ্ছে। তৃষা অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ তোমরা? আশিক বলল, পরে বলবো তোমায়। তারপর আশিক ও নুরা অদৃশ্য হয়ে গেল। কফি শপে বসে আনমনা হয়ে কফির কাপে চুমুক দিয়ে কিছু একটা ভাবছে আকাশ। এমন সময় তৃষা এসে উপস্থিত। চেয়ার টেনে মুখোমুখি বসে তৃষা বলল, আকাশ, অপ্রাপ্তিতেও অনেক সময় এক ধরনের সুখ থাকে। তৃষার কথা শুনে আকাশ ভীষণ অবাক হয়ে বলল, হঠাৎ এসব কি বলছো তৃষা? হ্যাঁ আকাশ, আমার মনে হয় আমাদের মাঝে দূরত্ব তৈরি হওয়া বেটার। মানে, এসব কি বলছো তৃষা? হ্যাঁ আকাশ, যাকে ভালোবাসা যায় তাকে ঠকানো যায় না। তৃষা, সেদিন তোমার শরীর পেতে জোরাজুরি করেছি, তাই হয়তো তুমি রাগ করে এসব বলছো। একদম না আকাশ। তাহলে কি? আমার অন্য কারোর সাথে শারীরিক মেলামেশা হয়েছে আকাশ, তাও অনেকবার। অন্যের ভোগ করা দেহটা তোমায় দিয়ে আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকতে চাই না। তোমার প্রতি না হয় ভালোবাসাটুকু অক্ষত থাক। তৃষার কথা শুনে আকাশ ভীষণ অবাক হয়ে থমকে গেল। তৃষা কি বলছে এসব? কিছুক্ষণ নীরব থেকে আকাশ বলল, তার মানে আমার সাথে প্রেমের নাটক এবং ফিজিক্যাল রিলেশন অন্যের সাথে? এত যখন অ্যালার্জি আমায় বললেই পারতে, আমি তোমার খায়েশ মিটিয়ে দিতাম। দেহ তো একটাই, কজন নিতে চাও তৃষা বলো? নাকি একজনে হবে না তোমার? তৃষা বলল, একটু ভেবেচিন্তে কথা বলো আকাশ। আকাশ কড়া মেজাজে বলল, ভেবে বলার আর কি আছে? কত বড় জঘন্য কাজ! আমি কি পারতাম না তোমার শারীরিক চাহিদা মেটাতে? নাকি আমাকে পুরুষ মনেই হয় না? ভালোবাসো আমাকে, শরীর বিলাচ্ছ অন্যকে? বাহ, ভালো তো। তোমার প্রতি সমস্ত ভালোবাসা এখন থেকে ঘৃণায় পরিণত হলো। কিছু নেই আর, তুমি চলে গেলেই খুশি হব। তৃষা চুপচাপ উঠে দাঁড়িয়ে, ভালো থেকো আকাশ বলে কফি শপের বাইরে এসে এক নির্জন রাস্তায় এসে দাঁড়ালো। আশিক দৃশ্যমান হলো তৃষার সামনে। তৃষার চেহারা পাল্টে নোরার চেহারা হয়ে গেল। আসলে এতক্ষণ তৃষার রূপ ধরে নোরাই কথা বলছিল আকাশের সাথে। নোরা আশিককে বলল, আশিক, আমাকে তৃষা সাজিয়ে আকাশকে এসব বলানোর মানে কি? আশিক বলল, শোন নোরা, এই কথাগুলো তৃষা আশিককে বলতে চেয়েও পারছি না, তাই তোকে তৃষা সাজিয়ে কথাগুলো বলালাম। কথাগুলো শোনার পরে আকাশ যে কথাগুলো বলেছে সেগুলো শুনলে তৃষা ভীষণ কষ্ট পেয়ে ভেঙে পড়তো নোরা। আমি চাইনি তৃষা এমন কষ্ট পাক, তাই তো তোকে তৃষা সাজিয়ে এই আয়োজন। নোরা বলল, বাব্বা, জিন রাজ্যের নবাগত রোমিও উদয়। আশিক হেসে ফেলে বলল, হা হা, চুপ কর নোরা। ভালোবাসার মানুষকে এভাবে আগলে রাখতে হয়, তাকে যেন কষ্টরা স্পর্শ করতে না পারে, হতাশারা গ্রাস করতে না পারে। নিজের জীবনের বিনিময়ে হলেও ভালোবাসার মানুষটার মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টার নামই ভালোবাসা। নোরা অবাক হয়ে বলল, বাহ আশিক, তুই যে প্রেমে পিএইচডি করছিস জানা ছিল না। জিন হয়েও তুই প্রেমে পড়ে আজ মানুষ হয়ে গেলি। আর মানুষরা আজকাল অমানুষ হয়ে যায়, কি একটা অবস্থা। আকাশ কফি শপে আরও একটা কফি অর্ডার করে কফি কাপ সামনে নিয়ে বসে ঝিমাচ্ছে। একটা মেয়ে সে কফি শপে ঢুকে সোজা আকাশের টেবিলের সামনে চেয়ার টেনে বসে বলল, এই যে হ্যালো, কফি কি খাবার জন্য অর্ডার করেছেন নাকি সামনে রেখে পুজো করার জন্য? আকাশের সামনে চেয়ার টেনে বসা মেয়েটি বলল। আকাশ অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে বললেন? মেয়েটি মিষ্টি হেসে বলল, তো আপনার কি মনে হয় আমি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছি? মেয়েটির কথা শুনে মন খারাপের মাঝেও হেসে ফেলল আকাশ। হাত বাড়িয়ে দিয়ে আকাশ বলল, বাই দ্য ওয়ে, আমি আকাশ। আকাশের হাতটা ছুঁয়ে দিয়ে মেয়েটি বলল, আমি জান্নাত। পাশ দিয়ে ওয়েটার যাচ্ছিল। জান্নাতের মুখে আমি জান্নাত শুনে ওয়েটার থমকে দাঁড়িয়ে জান্নাতের দিকে চেয়ে রইল। জান্নাত অবাক হয়ে ওয়েটারকে বলল, কী ব্যাপার? ওয়েটার বলল, ম্যাম, ব্যাপার তো ভিড়মি খাবার। জান্নাত অবাক হয়ে বলল, এত কিছু থাকতে ব্যাপারটা ভিমরি খাবার কেন? ওয়েটার বলল, ম্যাম, আপনার জান্নাত নামের মধ্যে পরকালের একটা ব্যাপার স্যাপার বিদ্যমান। মানুষ জান্নাতে যেতে চায়, আর জান্নাত নিজে এসে আমাদের কফি শপে উপস্থিত। ওয়েটারের কথায় জান্নাত এবং আকাশ হেসে ফেলল। ওয়েটার চলে গেল। জান্নাত আকাশকে বলল, আপনাকে ভীষণ আপসেট মনে হচ্ছে, কিন্তু কেন? একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ বলল, কিছু জিনিস আমরা খুব করে চেয়েও পাই না, তাই। জান্নাত বলল, কিছু জিনিস ভাগ্যে থাকে না বলেই আমরা পাই না। এভাবে ভাবলে কষ্টটা কম হয় মিস্টার। বা, খুব সুন্দর কথা বলেন আপনি জান্নাত।
বলেই মুগ্ধ হয়ে আকাশ তাকিয়ে আছি জান্নাতের দিকে। জান্নাত ফু দিয়ে কানের পাশে পড়া চুলগুলো উড়িয়ে দিয়ে বলল, এই যে হ্যালো। চোখ দুটো রাজহাঁসের ডিমের মতো করে যেভাবে তাকিয়ে আছেন, আমার রূপের ঝলকে চোখের পলকে ভিমড়ি খেয়ে পড়ে যাবেন তো, সাবধান। আকাশ চোখ সরিয়ে বলল, আচ্ছা জান্নাত, কখনো কারো প্রেমে পড়েছেন? জান্নাত বলল, পড়ার আগেই তো প্রেম গায়ে, হুদা জায়গায় পড়ে হাত পা তাই আর ভাঙিনি। মানে, সে এক লম্বা ঘটনা মিস্টার আকাশ, একটু শর্ট করে বলা যায় না? আচ্ছা টেনে টুনে স্কিপ করে বলছি তাহলে। ওকে বলো। একজনের উপর ক্রাশ খেয়েছিলাম, হাতে তার নামের প্রথম অক্ষর লিখেছিলাম, পরে দেখি বানান ভুল, সেই থেকে আত্মগোপনে আছি। বিষয়টি বেদনার। জান্নাতের কথা শুনে আকাশ হেসেই অস্থির, একেবারে গড়াগড়ি খাবার অবস্থা। জান্নাত মিষ্টি হেসে বলল, এই হাসিটুকুই দেখার জন্য এত কিছু বলা মিস্টার আকাশ। এদিকে রুমে আয়নার সামনে বসিয়ে সাজুগুজু করছে তৃষা। পেছনে আশিক দৃশ্যমান হয়ে তৃষাকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু খেয়ে বলল, আমার পরিটাকে আজ সেই লাগছে। তৃষা শুষ্ক হেসে বলল, বাহ, তাই নাকি মিস্টার জিন প্রেমকুমার? হ্যাঁ একদম তৃষা, কিন্তু লিপস্টিক মাখার দরকার নেই ঠোঁটে। মা, কেন আশিক? তৃষা, তোমার লিপস্টিক আমার পেট খারাপের কারণ। মানে? মানে তোমার ঠোঁটে সেদিন লিপ কিস খাবার সময় চুমুর চেয়ে বেশি তোমার ঠোঁটের লিপস্টিক খেয়েছি বোধ হয়, সেই থেকে পেট খারাপ। এসএমসি ওরস্যালাইনের কাজ হচ্ছে না, চুমুর চেয়ে লিপস্টিক বেশি খেলে যা হয় আর কি। আশিকের কথা শুনে তৃষা হেসে অস্থির। আশিক হঠাৎ করে তৃষার হাসি মাখা ঠোঁটে চুমু খেয়ে বলল, এই হাসির জন্য ফাঁসিতে চড়তেও রাজি তৃষা। তৃষা বলল, যখন তখন এসব কি আসি? আশিক বলল, ভালোবাসায় যখন তখন থাকে না তৃষা, ইচ্ছার উপর নির্ভর সব। এই যে ইচ্ছে হলো চুমু খেলাম। তুমি যে আমার অস্তিত্বে মিশে আছো তৃষা, আমি বাঁচতে চাই তুমি আছো বলে। আমি মৃত্যু চাই না তোমাকে একা ফেলে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার হয়ে থাকতে চাই তৃষা, তোমায় ভালোবাসতে চাই। তৃষা আশিকের কথায় মন্ত্রমুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে আশিকের চোখে চোখ রেখে অনড় দাঁড়িয়ে আছে। আশিক টান দিয়ে তৃষাকে বুকে এনে শক্ত করে জড়িয়ে ধরে তৃষার কামিজের ভেতর হাত ঢুকিয়ে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তোমায় ছুঁয়ে দেবার ইচ্ছে হলো, তাই কামিজের ভেতর থেকে হাত ঢুকিয়ে ছুঁয়ে দিলাম। এসব কাপড়ের আবরণ আমার ভাল লাগে না। আশিকের হাতে কি এক জাদু আছে, তৃষা নিজেও জানে না। আশিক ছুঁয়ে দিলেই তৃষা পাগল হয়ে যায়। আশিক তৃষার ঠোঁটে চুমু খাবে, এমন সময় আহি রুমে ঢুকে তৃষা ও আশিককে জড়িয়ে ধরে আছে দেখে বলল, এই জন্য তো ভাবি এসি চলার পরেও ঘরের আবহাওয়া এত হট কেন? তোগর প্রেমের উষ্ণতায় ঘরে থাকায় দায়ী। আশিক তৃষাকে ছেড়ে দিয়ে আহিকে বলল, মানে আহি, আমরা উচ্চতা মাপছিলাম, কে কত লম্বা। আহি ভেঙচি কেটে বলল, কোলাকুলি করে যে উচ্চতা মাপা যায় তা না জানা আমার কচি মন। কচি করে উচ্চতা মাপার ভং করে আবার গভীরতা মাপার ধান্দা কিনা কে জানে। তৃষা হেসে ফেলে আবার নিজেকে সামলে নিয়ে আহিকে ধমক দিয়ে বলল, আহি, পাকনামি না করে যা এখান থেকে। আহি ভেঙচি কেটে বলল, তোদের ভালোবাসা এভাবে গরম ছড়ালে আমাদের মতো কচিদের কচি করে না পেকে উপায় আছে? কথা শেষে আহি চলে গেল। এদিকে কফি শপে জান্নাতের কথাবার্তায় ভীষণ মুগ্ধ আকাশ। আকাশ বলল, জান্নাত, অনেক কথা হলো, বলো কি খাবে? জান্নাত বলল, একটা চুমু দাও খাই। আকাশ অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাত উঠে আকাশের পাশে এসে ঠোঁটে একটা চুমু খেতে আকাশ হতবাক। এটা কি হলো? পাশের টেবিলে বসা একজন লোক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বছরের পর বছর প্রেম করে ছ্যাঁকা ছাড়া কিছু খাইতে পারলাম না, আর কফি খেতে এসে মানুষ চুমা খায়। ডিসিশন পাক্কা, বাকিটা জীবন কফি শপে কাটামো, তবু যদি কিসমিস কিছু খাবার সৌভাগ্য হয়। জান্নাত মুচকি এসে লোকটাকে বলল, ছ্যাঁকা খেয়ে স্বর্গ যায় যায় অবস্থা আপনার। বাসায় গিয়ে কিসমিস খেয়ে এনার্জি বুস্ট করেন। স্বর্গে যাবার জার্নি অনেক লম্বা। আকাশ নিচের দিকে তাকিয়ে বলল, জান্নাত, কফি শপে এত এত লোকের সামনেটা কি করলে? এসব দেখে সবাই কি ভাববে? জান্নাত বলল, পাশের টেবিলের লোকটা ছাড়া কেউ আমাদের এই রোমান্টিক দৃশ্য দেখতে পায়নি আকাশ। আকাশ অবাক হয়ে বলল, দেখতে পায়নি মানে? কি সব ঘোড়ার ডিম বলছো? জান্নাত হেসে বলল, আমি ঘোড়ার ডিম বলছি না, লোকজন ঘোড়ার ডিম দেখতে ব্যস্ত, তাই আমাদের রোমান্টিক সিন একজন ছাড়া কেউ দেখেনি। আকাশ খেয়াল করে দেখল কফি শপের বাইরে বিশাল আকৃতির একটি ডিম। সেটার দিকে তাকিয়ে আছে সবাই অবাক বিষয়ে। আকাশ অবাক হয়ে জান্নাতের দিকে তাকালো। জান্নাত মিষ্টি হেসে একটা তুড়ি বাজাতেই ডিমটা গায়েব হয়ে গেল।
আকাশ ভীষণ অবাক হয়ে বলল, জান্নাত, এটা কিভাবে সম্ভব? জান্নাত মাথার একটা চুল ছিঁড়ে আকাশের দিকে বাড়িয়ে দিতেই সেটা একটা গোলাপে পরিণত হয়ে গেল। আকাশ কি দেখছি এসব? নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার। এটা কিভাবে সম্ভব? জান্নাত ফুলটা আকাশের হাতে দিয়ে বলল, অসম্ভবকে সম্ভব করায় জান্নাতের কাজ আকাশ। পাশের টেবিলে বসা সেই লোকটা জান্নাতকে বলল, আপনি কি আমাদের হিরো অনন্ত জলিলের দূর সম্পর্কের খালাতো বোন টাইপের কিছু হন? জান্নাত ভ্রুকুচকে বলল, তার মানে? লোকটা বলল, মানে এতদিন জানতাম অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ। আজকে একই ডায়লগ আপনার মুখে শুনলাম। তাহলে আপনি কি অনন্ত জলিল ফিমেল ভার্সন? জান্নাত হেসে ফেলে বলল, আমি জান্নাত, আমি তুলনা আমি নিজে। কেউ বেশি বকবক করলে মারি কানে, প্যান্ট যায় ভিজে। জান্নাতের কথা শুনে লোকটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। আকাশ উঠে জান্নাতের হাত ধরে এক কর্নারে টেনে এনে বলল, চাকা খেয়ে ভুলভাল দেখছি না তো? এসব কি করে সম্ভব? জান্নাত আকাশকে বলল, তোমার হাতের ফুলটা আমার খোপায় গুজে দাও আকাশ। আকাশ জান্নাতের খোপায় গোলাপটা গুজে দিতে গোলাপটা আবার চুলে পরিণত হয়ে জান্নাতের চুলের সাথে মিশে গেল। এই দৃশ্য দেখে আকাশ ভিড়মি খেয়ে ফ্লোরে পড়ে গেল। আকাশের মুখে পানি ছিটিয়ে হুঁশ ফেরালো জান্নাত। আকাশ চোখ বড় বড় করে বলল, জান্নাত, তুমি আসলে কে? জান্নাত মুচকি হেসে বলল, আমি মানুষ নই আকাশ, জিন জাতি, পড়ি আমি। জান্নাত পড়ি এই কথা শুনে আকাশ আবারও ভিড়মি খেবে এমন সময় আকাশের গালে হালকা একটা চড় মেরে জান্নাত বলল, ফের যদি ভিড়মি খেয়ে সময় নষ্ট করো তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। কথায় আছি না, এর পেটে ঘিস হয় না। আকাশ গাল চেপে ধরে মিনমিন করে বলল, কথা সত্য। রাতে খেয়ে দিয়ে জলদি করে শুয়ে পড়ল তৃষা। হঠাৎ তৃষার পাশে দৃশ্যমান হলো আশিক। আশিককে দেখে তৃষা বলল, কি ব্যাপার আশিক, মনে কোনো মতলব নেই তো? আশিক তৃষাকে জড়িয়ে ধরে বলল, একদম নেই। দুদিন পরে তো তুমি আমারই, তাই ধৈর্য ধরে আছি। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশকে আমি কি জবাব দেব আশিক বলো? কিছু কথা বলতে চেয়েও বলতে পারছি না। ওসব নিয়ে তোমায় আর ভাবতে হবে না তৃষা। মানে কি আশিক? মানে নুরাকে তোমার রূপে আকাশের কাছে পাঠিয়ে তোমার না বলা কথাগুলো বলিয়েছি। কি বলো এসব আশিক? নিশ্চয়ই আকাশ ভেঙে পড়েছে খুব। একদম না তৃষা, ভেঙে পড়লে টেনে সোজা করার মতো একজন তার সাথে আছে। মানে কি আশিক? কে সে? সে আমাদের নুরা তৃষা। জান্নাত নামে আকাশের সাথে পরিচিত হয়েছে এবং নুরা ঠিকই তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। আশিক তার মানে? হ্যাঁ তৃষা, নুরারও ইচ্ছে মানুষ বিয়ে করার, তাই সিট করে দিলাম, তোমায় আমায় করে নিলাম। ও হ্যাঁ, দুদিন পরে আমাদের মুরব্বী জিনরা আসছে আমাদের বিয়ে পড়াতে তৃষা, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এদিকে আকাশের বাসায় নুরা মানে জান্নাত আকাশের মুখোমুখি বসে আছে। আকাশের মন খারাপ। জান্নাত আকাশকে বলল, আকাশ, তৃষা যেভাবে হোক একজনের সাথে শারীরিক মেলামেশা করেছে এবং সে চায় তার শরীর যে পেয়েছে নিজেকেই তার কাছে সঁপে দিতে। শরীর কোনো পণ্য নয় যে সে জনে জনে বিলাবে। সে চায় তার শরীর সম্পর্কে ওই একজনই জানুক আজীবন। তার এই চিন্তা ভাবনাকে তোমার শ্রদ্ধা করা উচিত আকাশ। তোমাকেও সে ঠকাতে চায় না, আবার নিজের কাছেও নিজেকে অপরাধী করতে চায় না বলেও সে তোমাকে সত্যটা বলে দিয়েছে। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলল। জান্নাত আকাশের হাত ধরে বলল, আকাশ, তুমি চাইলে আমি থেকে যেতে পারি। তৃষার শূন্যস্থান পূরণ করতে না পারলেও ভালোবাসা দিয়ে ঘুচিয়ে দেব তোমার হৃদয়ের হাহাকার। কথা দিলাম। আকাশ জান্নাতের হাতটা শক্ত করে ধরল। দুদিন পর একই দিনে তৃষা আশিকের এবং আকাশ ও জান্নাতের বিয়ে হয়ে গেল। এই ছাদে দাঁড়িয়ে আছে আহি, পাশের ছাদে দাঁড়িয়ে আছে কিসলো। আহি গজগজ করে বলল, সবাই পায় জিন পড়ি, আর আমি একটা রসিন কিসলো লইয়া মরি। কিসলো হেসে ফেলে বলল, জিন পড়ি খেলে ফেলে গায়েব হয়ে যেতে পারে সুন্দরী, কিন্তু কিসলুর তো গায়েব হবার ক্ষমতা নেই। সে তোমাকে আপন করে পাবার পরে তোমার ছায়া হয়ে থাকবে সারাক্ষণ, তোমার পাশে ভরসা রাখতে পারো। এ জীবন তোমার জন্য, তাই তোমার জন্য মরণ যেন হয়, না হলে ভালোবাসা ভালোবাসায় নয়। কিসলুর কথা শুনে মুগ্ধ হয়ে আহি বলল, আমিও তোমায় চাই কিসলু, তোমার স্পর্শ অনুভব করি খুব কল্পনায়। কাগজে কলমে তোমার না হওয়া পর্যন্ত এই স্পর্শ না হয় অদৃশ্য স্পর্শ হয়েই থাক। সমাপ্ত। জানি না গল্পটি কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।